কি, এই একটা জীব থেকে আরেকটা জীব তৈরি হওয়ার যে পদ্ধতি তাকেই বলা হয় কি রিপ্রোডাকশন বা জনন। ঠিক আছে, জনন হলো প্রাণের প্রধান লক্ষণ, মানে যেখানে প্রাণ থাকবে সেখানে জনন পদ্ধতিতে সেটা একটা প্রাণ থেকে আরেকটা প্রাণ সৃষ্টি হবে। বোঝা গেল? আচ্ছা, দেখ ধারণা, জননের ধারণা। জনন বলতে কোনো একটি জীব থেকে একই রকম দেখতে এবং একই গুণসম্পন্ন জীব সৃষ্টির প্রক্রিয়াকে বোঝায়। ঠিক আছে, কিন্তু পুষ্টি, শ্বসন মানে কি, শ্বসন মানে কিন্তু শ্বাসকার্য ভাবিস না, আবার আগেই বলেছি শ্বসন মানে কি, বা রেচনের মতো জনন একটি অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়। মানে পুষ্টি, খাওয়ার যে পুষ্টি, তারপরে ওখান থেকে শক্তি উৎপাদন, শোষণ, ঠিক আছে, রেচন মানে আমরা যে টয়লেট করি, রেচন পদার্থ ত্যাগ করি, তাই না, এগুলো ছাড়া আমরা বাঁচবই না, কিন্তু জনন ছাড়া বেঁচে থাকা যাবে, ওই জন্য অত্যাবশ্যকীয় নয় সেটা। অর্থাৎ কোনো জীবের নিজের জীবন রক্ষা করার জন্য জনন অপরিহার্য নয়। ঠিক আছে, তবে জননের ফলে কি বলেছে, জীবের সংখ্যা বৃদ্ধি পায় এবং পৃথিবীতে জীব প্রজাতিটির অস্তিত্ব বজায় থাকে। বোঝা গেল? খুব স্বাভাবিক কথা। যে জৈবনিক পদ্ধতিতে জীব নিজ আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট এক বা একাধিক অপত্য জীব সৃষ্টির দ্বারা পৃথিবীতে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে তাকেই জনন বলা হয়। আর গুরুত্ব কি হবে এর গুরুত্ব? প্রথমে বলেছে আত্মরক্ষা, তারপরে কি ধারাবাহিকতা অটুট রাখা, জীবজগতের ভারসাম্য রক্ষা, জীবের অভিব্যক্তি ঘটানো। এবার দেখ প্রত্যেকটা আমরা একটু ডিটেইলে পড়ব। অস্তিত্ব রক্ষা। অস্তিত্ব রক্ষা মানে কি, জননের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি না করলে কিভাবে অস্তিত্ব থাকবে, অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে, তাই না, সেটাই বলেছে অস্তিত্ব রক্ষা। তারপর কি, ধারাবাহিকতা অটুট রাখা, জননের মাধ্যমে জীবদের বংশগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় থাকে, তাই না, একই বংশের লোকরা একই রকম হয়, তাই তো, এটাই বলেছে কি ধারাবাহিকতাটা বজায় রাখা বৈশিষ্ট্যের। এবার কি বলেছে, জীবজগতের ভারসাম্য রক্ষা করা। জীবের মৃত্যুর ফলে কি হবে, জীবের সংখ্যা হ্রাস পেয়ে যাবে সমানে, তাই না, পৃথিবী শূন্য হয়ে যাবে। যদি প্রোডাকশান নতুন করে না হয়, ক্ষয় হতে থাকে, তাহলে শেষ হয়ে যাবে একদিন। সেই জন্য আমাদের প্রোডাকশান বা রিপ্রোডাকশান হওয়াটা কি জরুরি। আর এই তোর জন্ম মৃত্যুর মাধ্যমে কি হবে, পৃথিবীতে ভারসাম্য বজায় থাকবে। জীবের অভিব্যক্তি ঘটানো। অভিব্যক্তি তো আমরা পড়েছি আগের চ্যাপ্টারে, তাই না, আগের চ্যাপ্টার বলতে মানে আগের দিন পড়েছি। অভিব্যক্তি জিনিসটা কি, একটা প্রজাতির থেকে চেঞ্জ হতে হতে একটা ডিফারেন্ট প্রজাতি হয়ে যাবে, তাই না। তো সেটা জনন যদি না হয় তাহলে একটা প্রজাতির থেকে আরেকটা প্রজাতি কিভাবে উৎপন্ন হবে, একটা জীবের থেকে আরেকটা জীব যদি উৎপন্ন না হয় তাহলে একটা প্রজাতির থেকে আরেকটা প্রজাতি উৎপন্ন হবে না, সেটাই বলেছে। এবার জননের পদ্ধতি, দুই ধরনের জনন হয়, একটা কি অযৌন জনন আর একটা কি যৌন জনন। ঠিক আছে, অযৌন জনন দেখ কি বলেছে, যে জনন প্রক্রিয়ায় গ্যামেট তৈরি এবং নিষেক ছাড়াই শুধুমাত্র দেহকোষ বিভাজিত হয়ে বা রেণু উৎপাদনের দ্বারা জনিত্রী জীবের মতো অপত্য জীব সৃষ্টি হয় তাকে কি বলা হয়, জনন বলা হয়। আচ্ছা, গ্যামেট মানে কি, ওই যে আমরা বলেছিলাম 2n থেকে n হচ্ছিল, তাই না, 2n থেকে n হচ্ছিল, আবার বাবার n আর মায়ের এরকম 2n এর থেকে তৈরি হওয়া n মিলে গিয়ে কি হয়ে যাচ্ছিল, নতুন সন্তান n+n 2n হচ্ছিল। তো এগুলো কি ছিল, এগুলো হচ্ছে জনন মাতৃকোষ, এগুলো কি ছিল জনন কোষ, তাই না, 2n গুলো ছিল কি জনন মাতৃকোষ আর n গুলো কি হচ্ছিল জনন কোষ বা গ্যামেট। সেটাই বলেছে, যখন এরকম গ্যামেট উৎপন্ন হবে, তারপর দুটা জনিত্রী জীবের থেকে দুটা গ্যামেট, দুটা জনিত্রী জীব না হলেও একটা জনিত্রী জীব হলেও দুটা গ্যামেট, ঠিক আছে, একসাথে মিলিত হয়ে যাবে, মিলিত হয়ে আবার 2n সৃষ্টি হবে, আরেকটা নতুন জীব তৈরি হবে, তাকে আমরা কি বলবো, যৌন জনন। আর যেখানে এই পদ্ধতিগুলো হবে না, ডিরেক্ট তোর n থেকে n বা 2n থেকে 2n করে মানে অপত্য সৃষ্টি হবে, তাকে আমরা কি বলবো, অযৌন জনন। যেমন গাছের ক্ষেত্রে দেখ, গাছের ক্ষেত্রে দুটাই ঘটে। সপুষ্পক উদ্ভিদ, যে ফুলের মধ্যে কি থাকে, ফুলের মধ্যে এরকম সপুষ্পক উদ্ভিদের দেহকোষ কি 2n, দেহকোষ সবসময় 2n, কিন্তু রেণুগুলো যে হয়, রেণুর মধ্যে যে তো ওই গ্যামেটগুলো থাকে সেগুলো কি n হয়, তাই না। একটা ফুলে কি আছে, ফুলের পুংকেশরগুলোতে কি আছে বল, পরাগধানীগুলোতে পরাগরেণুর মধ্যে n আছে, আর ওদিকে গর্ভাশয়ের মধ্যেও কি আছে, 2n থেকে সৃষ্ট n আছে। এই n আর n মিলে কি হয়ে গেল, 2n হয়ে
ফল যে তৈরি হলো, ফলের বীজগুলোর মধ্যে আবার 2n তৈরি হয়ে গেল। ফুলের মধ্যে কিন্তু এন এন আলাদা ছিল, কিন্তু যখন ফল তৈরি হচ্ছে, বীজ তৈরি হচ্ছে, বীজের ভেতর n+n মিলে 2n একটা জাইগোট মানে নতুন জীব সৃষ্টি হয়ে গেল, তাই না? তো এটা হচ্ছে কি গাছের যৌন জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। আর তোর একটা গাছের ডাল কেটে আরেকটা মাটিতে পুঁতে দিলাম, আরেকটা গাছ হয়ে গেল, এটা কি হয়ে গেল? অযৌন জনন। ওখানে তো কোনো এরকম 2n থেকে n ভাগ হলো না, ডালটাও 2n ছিল, মাটি থেকে পুঁতে দিলাম, নতুন গাছ হলো, সেটাও 2n হয়ে গেল, সেটা কি হয়ে যাবে? অযৌন জনন। বোঝা গেল? আচ্ছা, অযৌন জননের কিছু আগে সুবিধা পড়ে নেই, তারপর বৈশিষ্ট্যগুলো পড়ব। এটি একটি সরল ও দ্রুত জনন পদ্ধতি, ঠিক আছে? খুব সহজ সরল পদ্ধতি, কোনো রকম বিভাজন হয় না, 2n থেকে n, তারপরে n মিলিত হওয়া, এগুলো কোনো জটিলতা কিছুই হয় না, তাই তাড়াতাড়ি হয়ে যায়, দ্রুত। তারপর কি বলছে? কম শক্তির ব্যয়। এই যে 2n থেকে n হওয়া, তারপরে আরও যে গোটা প্রসেসটা, এটা তো অনেক সময় লাগে, যেরকম শক্তিও তো খরচ হয়, তাই না? সব কিছু করতে এনার্জি প্রয়োজন, তাহলে সেই এনার্জিটা এখানে লাগছে না, তাহলে কম শক্তির ব্যয় হচ্ছে। বংশবিস্তারে একটি মাত্র জীবের প্রয়োজন হয়, তাই না? একটা জীবের থেকেই কি হয়ে গেল? গাছের ডাল পুঁতে দিলাম, দুটা তো গাছ লাগছে না, তাই না? বা দুটা গাছ, একটা গাছের মানে একটা গাছের ডাল কেটে পুঁতে দিলাম, একটা গাছ থেকে আরেকটা গাছ হয়ে গেল। জনিত্রী জীব কটা লাগছে? একটাই লাগছে, জাস্ট, দুটো লাগছে না, ঠিক আছে? গ্যামেটও 2 ধরনের লাগছে না। যেমন আমরা ফুলের কথা যদি বলি, ফুল থেকে যখন তোর বীজ সৃষ্টি হয়, তখন কি হয়? ওটার মধ্যে একটা কি থাকে? এন, মানে পুংকেশর পরাগরেণুর মধ্যে একটা এন থাকে, একটা ডিম্বাণুর মধ্যে এন থাকে, এরা n মিলিত হয়ে 2n হয়ে যায়, তাই না? মানে ফুলের মধ্যে হলেও 2 ধরনের ছিল, একটা গাছের মধ্যে হলেও তোর ফুলের মধ্যে 2 ধরনের জিনিস ছিল, কিন্তু এখানে 2 ধরনের কোনো ব্যাপারই নাই, এক ধরনের একটা ডাল হলেই হয়ে যাবে গাছ। এবার কি বলেছে? তাই বংশ বিস্তারে একটা মাত্র জীবের প্রয়োজন। এবার অসুবিধা কি? প্রকরণ বা ভেদ সৃষ্টি হয় না, জীবের অভিযোজন ক্ষমতা কম হয়। মানে একটা গাছের ডাল কেটে যদি আরেকটা গাছ লাগাস, তাহলে কি হয়ে যাবে বল? একদম হুবহু একই রকম হয়ে যাবে, একটা গাছেরই তো অংশ, কিছু তো বৈশিষ্ট্যর মিক্সচার হলো না। মিওসিসে যে বৈশিষ্ট্যর মিক্সচার হয়, আমরা দেখেছিলাম 2n থেকে যখন n হয়, মিওসিস হয়, তাই না? তখন বৈশিষ্ট্যের মিক্সচার ঘটে, তো এখানে কোনো মিক্সচার ঘটছে না বৈশিষ্ট্যের, তাহলে বৈশিষ্ট্যের মিক্সচার না ঘটলে একই রকম গাছ হবে, তাই না? বাবা গাছটাও যেরকম, মা গাছ মানে প্যারেন্ট গাছটাও যেরকম, এখানে বাবা মা বলা মানে বলা যাবে না, কারণ একটা গাছ থেকেই সৃষ্টি হচ্ছে, যেটাই বাবা সেটাই মা, তাই না? তাহলে কি হচ্ছে? একটা গাছ থেকে যখন আরেকটা গাছ সৃষ্টি হচ্ছে, হুবহু একই রকম হবে, কোনো মিওসিস হচ্ছে না, বৈশিষ্ট্যের মিক্সচার ঘটছে না। আর যখন এরকম ঘটছে না, মানে বৈশিষ্ট্য আলাদা আলাদা হচ্ছে না, একই বৈশিষ্ট্যের হচ্ছে, তখন অভিযোজন ক্ষমতাটা কম হবে। কেন অভিযোজন ক্ষমতা কম হবে? কারণ সবাই তো একই রকম হবে, এরও যা অভিযোজন ক্ষমতা, ওরও তাই অভিযোজন ক্ষমতা, কোনো পার্থক্যই নেই। তাহলে একজনকে যদি একটা রোগ হয়ে মারা যায়, তাহলে সবার সেই রোগ হলে সবাই মারা যাবে, তাই না? আর যদি তোর অভিযোজন হতো, এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য থাকতো, দেখা গেল এ মরলো কিন্তু ও বেঁচে গেল, এরকম হতো। সেই জন্য এদের অভিযোজন ক্ষমতাটা কি হয়? কম হয়। ওই জন্য অযৌন জনন অতটা ভালো না। অধিক সংখ্যায় অপত্য সৃষ্টি হওয়ার ফলে অপত্যরা খাদ্য ও বাসস্থান সংক্রান্ত তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয়। আমরা পড়েছিলাম, তাই না? জীবন সংগ্রাম, অন্তঃপ্রজাতি সংগ্রাম, একই প্রজাতির দুটা জীবের মধ্যে যখন সংগ্রাম হচ্ছিল ডারউইনের মতো, সেটাকে কি বলছিল? অন্তঃপ্রজাতি সংগ্রাম। এখানে প্রচুর তোর মানে একটা জীব থেকে প্রচুর জীব সৃষ্টি হয়ে যাবে অযৌন জনন পদ্ধতিটায়, কারণ এটা সহজ সরল পদ্ধতি। আর প্রচুর যখন জীব সৃষ্টি হবে, তখন খাদ্য আর বাসস্থান সীমিত জন্য সেগুলোর জন্য কী হবে? সংগ্রাম শুরু হবে তাদের মধ্যে, অন্তঃপ্রজাতি সংগ্রাম। এগুলো হচ্ছে অসুবিধা। এবার অযৌন জননের কিছু বৈশিষ্ট্য দেখি। একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন, একটু আগেই বললাম। জনিত্রী জীবটির সমস্ত বৈশিষ্ট্য উৎপন্ন সবকটি অপত্যে সঞ্চারিত হয়, ঠিক আছে? মানে হুবহু বৈশিষ্ট্য একই রকম হবে অযৌন জননের মাধ্যমে উৎপন্ন জীবের। এবার কি বলেছে? অপত্যগুলি বা অপত্য জীবগুলি জিনগতভাবে জনিত্রী জীবের সাথে সমপ্রকৃতির হয়। প্রকরণ কেবলমাত্র পরিবেশগত কারণেই সৃষ্টি হয়, ঠিক আছে? মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য তো সবার একই রকম আছে, যদি কিছু আলাদা বৈশিষ্ট্য দেখি, ওটা কি পরিবেশগত কারণে সৃষ্টি হবে। কোথাও ধর জল বেশি আছে, গাছটা তরতাজা হবে, কোথাও জল কম আছে, গাছটা অতটা ভালো হবে না,
পরিবেশের তারতম্যের জন্য পার্থক্য বা ভেদ সৃষ্টি হতে পারে, কিন্তু এমনিতে কোনো ভেদ বা প্রকরণ থাকবে না, হুবহু একরকম হবে। এবার বলেছে কি স্বল্প সময়ে বেশি সংখ্যক জীব উৎপন্ন হয়, যেহেতু সহজ সরল পদ্ধতি, তাড়াতাড়ি করে অনেক জীব তৈরি হয়ে যাবে, তাই না? প্রধানত উদ্ভিদ ও নিম্ন শ্রেণীর কিছু প্রাণীর ক্ষেত্রেই অযৌন জনন দেখা যায়। এবার কি যৌন জনন? যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী হ্যাপ্লয়েড জনন কোষের সাধারণভাবে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে ডিপ্লয়েড অপত্য সৃষ্টি হয়, তাকেই কি বলা হয়? যৌন জনন। হ্যাপ্লয়েড মানে কি? এন, ডিপ্লয়েড মানে 2n, তাই না? হ্যাপ্লয়েড মানে এন আর ডিপ্লয়েড মানে কি? 2n। তো এটা আমরা বললাম একটু আগেই। তাহলে যৌন জননের বৈশিষ্ট্যগুলো কি কি হবে দেখে নিই। যৌন জননে একই প্রজাতির দুটি জীব অংশ নেয়, ঠিক আছে? একই প্রজাতির দুটা জীবের মধ্যেই তো জনন হবে, তাই না? যৌন জনন। এবার কি বলছে? যৌন জননে দুটি ভিন্নধর্মী জননকোষ বা গ্যামেটের মিলন হয়। জননকোষ দুটির একটি পুংগ্যামেট, অপরটি কি স্ত্রী গ্যামেট হয়। বোঝা গেল? একটা বাবার থেকে আসবে পুংগ্যামেট, মায়ের থেকে আসবে কি স্ত্রী গ্যামেট। এবার দেখ, ডিপ্লয়েড পুং জনন মাতৃকোষ বা স্ত্রী জনন মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড কি শুক্রাণু বা ডিম্বাণু তৈরি করে, স্ত্রী জননকোষ বা পুরুষ জননকোষ, তাই না? এবার কি বলেছে? যৌন জননের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হলো কি হ্যাপ্লয়েড পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন বা নিষেক। এই যে এন আর এন মিলিত হয়ে কি হবে? 2n তৈরি হবে, সেটাকে কি বলছে? নিষেক। একে সিংগ্যামিও বলা হয়। বোঝা গেল? এবার কি বলেছে? এর ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, যা থেকে নতুন প্রজাতি সৃষ্টি হয়। যে বললাম n প্লাস n মিলে কি হয়ে গেল? 2n হয়ে গেল, এটাই নতুন জীব হয়ে গেল, তাই না? একে আমরা কি বলবো? জাইগোট। প্রথম কোষটাকে আমরা কি বলি? যে কোষ থেকে সবাই সৃষ্টি হয়, প্রথম কোষ জাইগোট বলা হয় তাকে, তাই না? যৌন জননে দুটি ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ গ্যামেটের মিলন ঘটে এই প্রক্রিয়ায়, তাই কি বলা হয়? হ্যাঁ, আচ্ছা, গ্যামেটের মিলন ঘটে বলে এই প্রকার জননে প্রকরণের সৃষ্টি হয়। তাহলে কি হচ্ছে? এক তো মিওসিসের সময় প্রকরণের সৃষ্টি হচ্ছে, 2 নাম্বার কি হচ্ছে? বাবার একরকম বৈশিষ্ট্য, মায়ের একরকম বৈশিষ্ট্য, ওই দুটা বৈশিষ্ট্যও মিলন হচ্ছে, তাই না? সেই জন্য প্রকরণ, প্রচুর পরিমাণ প্রকরণ সৃষ্টি হচ্ছে। এবার দেখ কি বলেছে? জনিত্রী জীবের সংখ্যা এখানে কটা? অযৌন জননে একটি, আর যৌন জননে কি বিপরীত লিঙ্গের দুটি জীব। এই কথাটা মানে সম্পূর্ণ ঠিক না, একটু ভুল আছে। একটা জীব থেকেও হতে পারে। মিনিমাম তোর কি লাগবে? একটা জীব হলেও তোর দুটা গ্যামেট লাগবে। এখানে লিখতে হতো কি দুই প্রকার গ্যামেটের প্রয়োজন, দুটা জীব না, ঠিক আছে? যেমন গাছের ক্ষেত্রে তো আমরা দেখতে পারি, তাই না? একটা গাছে যদি হয়, উভলিঙ্গ ফুল হয়, তাহলে গাছ তো একটাই, জীব তো একটাই, কিন্তু ওর মধ্যেই কি আছে? পুংকেশর আছে, ওর মধ্যেই গর্ভকেশর আছে, তাই না? পুংরেণু আছে ওদিকে, তারপরে কি আছে? ওদিকে ডিম্বাণু আছে। ওরা মিলে কি হয়ে যাবে বল? ওরা মিলে তোর ফল তৈরি হয়ে যাবে, ফলের মধ্যে বীজ তৈরি হয়ে যাবে, বীজ মানেই নতুন গাছ, তাই তো? এবার দেখ, গ্যামেট উৎপাদন। অযৌন জননে কোনো গ্যামেট সৃষ্টি হয় কি? হয় না। রেণু উৎপাদন বা দেহকোষ বিভাজনের দ্বারাই জনন সম্পন্ন হয়। দুই প্রকার আর যৌন জননের ক্ষেত্রে কি 2 প্রকার গ্যামেট উৎপন্ন হয়, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু আর পুংগ্যামেট বা শুক্রাণু। এবার মাইটোসিস ও মিওসিসের ওপর নির্ভরতা। মাইটোসিস কিছু কিছু ক্ষেত্রে অ্যামাইটোসিস ও মিওসিসের ওপর নির্ভরশীল অযৌন জনন। বোঝা গেল? বেশিরভাগ ক্ষেত্রেই কি মাইটোসিসের মাধ্যমেই অযৌন জনন হয়, মিওসিসের কোনো গল্প থাকে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যামাইটোসিস বলে একটা কোষ বিভাজন হয়, ওটা আমরা এখনও পড়িনি। তো অ্যামাইটোসিস এর মাধ্যমেও হয়, আর কিছু কিছু ক্ষেত্রে মিওসিস যে কোষ বিভাজন, যেটা বৈশিষ্ট্যের মিক্সচার ঘটে, সেটাও কোথাও কোথাও দেখা যায়, খুব সীমিত হলেও। আর এখানে কি হচ্ছে? সবসময় মিওসিস পদ্ধতি হবেই তোর যৌন জননের ক্ষেত্রে, তাই না? 2n থেকে n তো হতেই হবে সবসময়। এবার কি বলেছে? অপত্যজনুর প্রকৃতি। অপত্যজনুর কোনো প্রকরণ ঘটে না বলে তা জনিত্রী জনুর অনুরূপ হয়। আর এখানে কি হচ্ছে? যৌন জননে মিওসিস হচ্ছে, আবার কি হচ্ছে? গ্যামেটের মিলন হচ্ছে। দুই ক্ষেত্রেই কি প্রচুর পরিমাণে প্রকরণের সৃষ্টি হচ্ছে, তাই না? প্রকরণ সৃষ্টি হয় বলে অপত্যজনুর মধ্যে নতুন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বোঝা গেল? এবার আমাদেরকে অযৌন জননটা একটু ডিটেইলে পড়তে হবে প্রথমে। দেখ, অধিকাংশ এককোষী জীবে মাইটোসিস বা অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির দ্বারা দুটি বা দুইয়ের অধিক
নতুন অপত্য সৃষ্টি করার পদ্ধতিকেই বিভাজন বলা হয়। যদি বিভাজিত হয়ে একটা কোষ বিভাজিত হয়ে যদি তোর দুটা কোষ হয়ে যায় তাহলে আমরা বলবো দ্বিবিভাজন, আর যদি দুইয়ের বেশি হয় তখন আমরা কি বলবো, ওটাকে বহু বিভাজন। ঠিক আছে, দেখ উদাহরণ কি, অ্যামিবা। অ্যামিবার মধ্যে কি দ্বিবিভাজনও ঘটে আবার বহু বিভাজনও ঘটে। অ্যামিবা এককোষী প্রাণী জানিস তো, এই যে এরকম করে যেরকম আঁকবি সেটাই অ্যামিবার ছবি হয়ে যাবে, ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে এগিয়ে যায় যেটা, তাই না? আচ্ছা, দ্বিবিভাজন দেখ অনুকূল পরিবেশে, মানে পরিবেশ যখন ঠিকঠাক আছে, অ্যামিবার নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে দ্বিবিভাজিত হয়ে যায়। ঠিক আছে, মাইটোসিস আমরা পড়েছি, মিওসিসও পড়েছি। এর সাইটোপ্লাজম বিভাজনরত নিউক্লিয়াস কি বলছে, লম্বতলে খাত সৃষ্টি করে বিভাজিত হয় আর দুটি অপত্য সৃষ্টি করে। সাইটোপ্লাজম বিভাজনরত নিউক্লিয়াসের লম্বতলে খাত সৃষ্টি করে। ঠিক আছে, আর কি করে, দুটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে দুটা অপত্য কোষের সৃষ্টি করে। আর কি বলেছে, বহু বিভাজন প্রতিকূল পরিবেশে অ্যামিবার ক্ষণপথ বিনষ্ট হয়। ঠিক আছে, সিস্ট বা প্রাচীর দ্বারা এরা আবদ্ধ হয়ে যায়। এই যে অ্যামিবার, এটাকে অ্যামিবা বলে ক্ষণপথ, মানে কি এই যে এই জিনিসগুলোই কি ক্ষণপথ। ঠিক আছে, এগুলো দিয়ে এগিয়ে যায়, এই স্ট্রাকচারগুলো দিয়ে। দেখেছিস তো অ্যামিবা, মানে ছবি, অ্যামিবার ছবি। আচ্ছা, তো এগুলো কি ক্ষণপথ বিলুপ্ত হয়ে যায়, এরকম গোল একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়, এই ক্ষণপথগুলো কি হয়ে গেল, সব বিলুপ্ত হয়ে গেল, এর বাইরে একটা কভারের মতো তৈরি হয়ে যায়। ঠিক আছে, তারপর কি বলছে, এটাকে সিস্ট বলছে। ঠিক আছে, সিস্টের মধ্যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম বহু বিভাজন দ্বারা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্পোর তৈরি করে। এই প্রকার বিভাজনকে স্পোরুলেশনও বলা হয়। ঠিক আছে, তো পরিবেশ অনুকূল হলে সিস্ট বা প্রাচীর বিদীর্ণ করে স্পোরগুলি মুক্ত হয় ও নতুন অ্যামিবা সৃষ্টি করে। তাহলে ক্ষণপথ বিলুপ্ত হয়ে এরকম একটা তোর কভার দিয়ে তৈরি হয়ে গেল, তাই না? কভার দিয়ে সিস্ট তৈরি হয়ে গেল, এর ভেতরে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসটাও অনেকবার বিভাজিত হবে, আর সাইটোপ্লাজমটা অনেকবার বিভাজিত হবে, হয়ে এরকম গুচ্ছ একটা তৈরি করে নেবে, এরকম করে গুচ্ছ তৈরি করে নেবে। আমি একটা অ্যামিবার ভিতর অনেকগুলো অ্যামিবা তৈরি হয়ে যাবে সিস্টের ভেতর। তারপরে পরিবেশ যখন ঠিকঠাক অনুকূল হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এটা ফেটে এরা চারিদিকে ছড়িয়ে যাবে, অ্যামিবায় ভর্তি হয়ে যাবে চারিদিকে। এটাকে কি বলছে, স্পোরুলেশন বলা হয়। এবার দেখ প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কি হয় সেটা দেখবো আমরা। ঠিক আছে, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, এক্ষেত্রে বহু বিভাজন দুটি দশায় ঘটে, একটা কি সাইজন্ট এবং একটা কি স্পোরন্ট। বোঝা গেল, সাইজন্ট এবং স্পোরন্ট দশায় স্ত্রী অ্যানোফিলিস মশায়। আচ্ছা, মশার মধ্যে যে এটা থাকে জানিস তো, প্লাজমোডিয়াম, আমাদের ডেঙ্গু টেঙ্গু হয় কিসের জন্য, এই যে প্লাজমোডিয়াম এই যে এসব যে থাকে, মশা এদেরকে করা হয়, এদেরকে বহন করে মশা, তাই না? তো বহন করার জন্য এদেরকে বহন করে, আসলে প্লাজমোডিয়াম যে থাকে তাদেরকে বহন করে, ওই জন্যই আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া এসব হয়, তাই না? আচ্ছা, কি বলেছে এটা, সাইজন্ট এবং স্পোরন্ট দশায় স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলীতে যথাক্রমে সাইজনি ও স্পোরিজনি নামক বহু বিভাজন দ্বারা অসংখ্য অপত্য প্লাজমোডিয়ামের সৃষ্টি হয়। সাইজনি ও স্পোরোজনি দ্বারা সৃষ্ট অপত্য প্লাজমোডিয়ামদের যথাক্রমে মেরোজয়েড আর স্পোরোজয়েড বলা হয়। ঠিক আছে, এগুলো একদম মুখস্থ করার, বোঝার কিছু নেই কোথায় কি হচ্ছে। এই যে ছবিও দিয়ে দিয়েছে, অ্যামিবার ছবি, এখানে ক্ষণপথ ছিল, এই এগুলো, তারপর কি হয়ে যাচ্ছে, ভেতরে অনেকগুলো কোষ তৈরি হয়ে যাচ্ছে, তাই না? অনেকগুলো, আর বাইরে একটা কি হয়ে যাচ্ছে, এরকম করে মানে প্রাচীরের মতো হয়ে যাচ্ছে, যেটাকে আমরা কি বলছি, সিস্ট প্রাচীর। এই যে এটাকে বলছি আমরা কি, সিস্ট প্রাচীর। ঠিক আছে, তারপরে এটা সিস্টটা বিদীর্ণ হয়ে অসংখ্য অপত্য অ্যামিবা সৃষ্টি। আচ্ছা, এবার কি বলেছে, কি হলো, কোরোকোদ্গম বা বাডিং, এর সংজ্ঞাটা কি, যে বিশেষ অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবদেহের কোনো প্রবর্ধিত দেহাংশ স্বতঃস্ফূর্তভাবে বিচ্যুত হয়ে অপত্য জীবদেহ সৃষ্টি করে, তাকেই কোরোকোদ্গম বা বাডিং বলা হয়। তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা গাছ বা কিছু একটা ছিল। ঠিক আছে, ওরা কি হচ্ছিল, এরকম করে গোল গোল করে কি হচ্ছে, একটা বাইরে অংশ সৃষ্টি হচ্ছে, ইস্টে যেটা দেখা যায়। ঠিক আছে,
ঠিক বললাম তো? হ্যাঁ, ইস্ট। গাছ মানে গাছ বলিস না, কিন্তু গাছের মতো বললাম আমি, গাছ বলিস না কেউ আবার। তাহলে ইস্টে কি হচ্ছে, ইস্টের ক্ষেত্রে এরকম বাইরের দিকে এরকম করে এক্সট্রা দেহ থেকে বাইরের দিকে গোল গোল করে একটা আকৃতি সৃষ্টি হচ্ছে, যেই আকৃতিগুলো পরবর্তীকালে কি হয়ে যাচ্ছে, আলাদা জীব সৃষ্টি করছে, পরবর্তীকালে ওগুলোর থেকে আলাদা জীব তৈরি হচ্ছে। তো সেটাকে আমরা বলবো কি, কোরকোদ্গম। মানে একটা এক্সট্রা অংশ তৈরি হলো, সেই অংশটা ছুটে গিয়ে নতুন উদ্ভিদ বলছি, নতুন একটা জীব সৃষ্টি হলো, ওকে কি বলবো আমরা, কোরকোদ্গম। ইস্ট আর হাইড্রাতে এটা দেখা যায়। ইস্ট মাতৃকোষের অসমান বিভাজনের ফলে ক্ষুদ্র প্রবর্ধকের মতো কয়েকটি কোরক বা বাডের সৃষ্টি হয়। তাহলে প্রবর্ধকের মতো কোনটায় সৃষ্টি হচ্ছে বল, ইস্টের ক্ষেত্রে, তাই না? যার মধ্যে জনিত্রী নিউক্লিয়াস বিন্যস্ত থাকে। এই যে ছবিটা দেখ, এটা হচ্ছে প্রথমে জনিত্রী জীব ছিল, এখান থেকে একটা এক্সট্রা পার্ট তৈরি হচ্ছে, এখানে নিউক্লিয়াসটাও এদিকে অর্ধেক অর্ধেক করে বিভাজিত হয়ে যাচ্ছে। তাহলে নিউক্লিয়াস সহ একটা কি হয়ে গেল, এখানে কোরক উৎপন্ন হয়ে গেল, তাই না? পরবর্তীকালে মাতৃদেহ থেকে কোরকটি বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য ইস্ট তৈরি করে। অনেক সময় ইস্টের টরুলা দশায় কোরকটি টরুলেশন পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে ছদ্ম মাইসেলিয়াম গঠন করে। ঠিক আছে? আচ্ছা, এই যে কোরকটা আছে, এটা বারবার বিভাজিত হয়ে কি হচ্ছে, একটা শৃঙ্খল তৈরি করে দিচ্ছে। এটাকে কি বলা হচ্ছে, ছদ্ম মাইসেলিয়াম বলা হচ্ছে। মাইসেলিয়াম জিনিসটা কি সেটা এখন পড়তে হবে না, মানে বুঝতে হবে না, সেটা অনেক বড় জিনিস। ঠিক আছে? মানে সেটা শৈবাল পড়তে গেলে শৈবালের মধ্যে আবার পড়তে হবে, ছত্রাক শৈবাল হয় না। কি হলো? আচ্ছা, হাইড্রার ক্ষেত্রে কি বলেছে, হাইড্রার ক্ষেত্রে কোরক জনিত্রীর দেহের বাইরে সৃষ্টি হয়, একে এক্সোজেনাস বার্ড বলা হয়। ঠিক আছে? প্রথমে প্রবর্ধক রূপে সৃষ্টি হওয়ার পর অপত্য হাইড্রার মুখছিদ্র, কোর্সিকা প্রভৃতি গঠন সম্পূর্ণ হয়, সেটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে ছবিটা দেখ, এখানে কি দেহের থেকে একটা এক্সট্রা করে প্রবর্ধকের মতো সৃষ্টি হচ্ছে, তারপরে এর মাথায় যেরকম ইয়েগুলো থাকে, কোর্সিকাগুলো থাকে, তাই না? সেরকম করে এটার মাথায় কি হচ্ছে, কোর্সিকাগুলো সৃষ্টি হচ্ছে, তারপরে এটা ছুটে গিয়ে এখানে একটা গাছ তৈরি, আবার গাছ বলছি, একটা হাইড্রা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো গাছ কেন বলছি, হ্যাঁ গাছের মতো দেখতে, ওই জন্য। আচ্ছা, এদিকে দেখ, খণ্ডী ভবন বা ফ্র্যাগমেন্টেশন। একটা গাছকে আমি খণ্ড করলাম, ওটার থেকে নতুন একটা, আবার গাছ বলছি, একটা জীবকে আমি খণ্ড করলাম, খণ্ড করে ওটার থেকে আবার আরেকটা জীব তৈরি হয়ে যাচ্ছে, ওটাকে আমরা কি বলবো, খণ্ডী ভবন বা ফ্র্যাগমেন্টেশন। যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবদেহ দুই বা তার থেকে বেশি অংশে ভেঙে যায় এবং প্রতিটি খণ্ড থেকে অপত্য জীবের সৃষ্টি করে, তাকে কি বলছে, খণ্ডী ভবন বলা হচ্ছে। প্রত্যেকটার কিন্তু উদাহরণ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোকে পদ্ধতি বলে দেবে, পদ্ধতির থেকে বলতে হবে এই পদ্ধতিতে কে অযৌন জননটা করছে, তোর উদাহরণ, বা তোকে এরকম ইয়ে করে ছক করে দিতে পারে, ছক করে দিয়ে মেলাও এখন কোনটার সঙ্গে কী হবে, হাইড্রার সঙ্গে কী হবে, তারপরে প্লাজমোডিয়ামের সঙ্গে কী হবে, তারপরে এখানে পড়বো আমরা স্পাইরোগাইডার সঙ্গে কী হবে, সব আমাদের মুখস্থ থাকতে হবে। ঠিক আছে? অনেক পদ্ধতি। যে অযৌন এটা তো বললামই। স্পাইরোগাইডা নামক শৈবালের সূত্রাকার দেহটি জলস্রোতের প্রভাবে বা আঘাতজনিত কারণে খণ্ডিত হয়ে প্রত্যেকটি দেহাংশ থেকে নতুন অপত্য সৃষ্টি করে। খণ্ডিত দেহাংশ মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং কি হয়, অনেকগুলো অপত্য জীবের সৃষ্টি করে। বোঝা গেল? এবার কি বলেছে, পুনরুৎপাদন। আগেরটা কি ছিল বল? হ্যাঁ, খণ্ডী ভবন, আর এটা কি পুনরুৎপাদন। এই দুটা কিন্তু মানে কনফিউশন হয়ে যায় দুটার মধ্যে, এই দুটা একটু ভালো করে বুঝবি। যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবের সামান্য দেহাংশ সম্পূর্ণভাবে নতুন জীবদেহ সৃষ্টি করতে পারে, তাকে পুনরুৎপাদন বলে। এই প্রকার অযৌন জনন পদ্ধতিকে কি মরফ্যালিক্স বলা হয়। কি বলা হয়? মরফ্যালিক্স। বোঝা গেল? পক্ষান্তরে দেহের সামান্য অংশ বিচ্ছিন্ন হলেই সেই হারানো অংশকে পুনঃস্থাপন বলা হয়, তাকে এপিমরফোসিস বলা হয়। ঠিক আছে? একটা হচ্ছে মরফোল্যাক্সিস আর একটা কি এপিমরফোসিস।
বোঝা গেল? উদাহরণ প্ল্যানেরিয়া। চ্যাপ্টা কৃমি মানেই প্ল্যানেরিয়া, ঠিক আছে? প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমির কোষদেহের কোনো অংশ বিচ্ছিন্ন হলে প্রত্যেকটি বিচ্ছিন্ন অংশ থেকে নতুন অপত্য জীবের সৃষ্টি হয়, ঠিক আছে? প্ল্যানেরিয়া ছাড়াও স্পঞ্জ আর হাইড্রাতেও পুনরুৎপাদন দেখা যায়। তাহলে হাইড্রাতে কিন্তু দুটো হয়ে গেল, একটা ক্রোকোদ্গম হয়ে গেল, আরেকটা কি হয়ে গেল এখানে পুনরুৎপাদন। বোঝা গেল? তাহলে আগেরটা কি ছিল বল? খণ্ডী ভবন, আর এটা কি পুনরুৎপাদন, তাই না? একই রকম কিন্তু অনেকটা, ঠিক আছে? আর কোনো একটা অঙ্গ ছুটে গেলে অঙ্গটা যদি তোর ঠিকঠাক করে হয়ে যায়, যেমন টিকটিকির লেজ, সেই জিনিসটাকে আমরা কি বলবো? এপিমরফোসিস। ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ওটা জনন নয়। টিকটিকির লেজটার থেকে লেজ ছুটে গেলে লেজটা হচ্ছে, লেজটার থেকে কিন্তু টিকটিকি হচ্ছে না, ঠিক আছে? সেই জন্য সেটা কি এপিমরফোসিস। কিন্তু এখানে তো জটা খণ্ড হবে, প্রত্যেকটা খণ্ড থেকে একটা করে জীব তৈরি হয়ে যাবে খণ্ডী ভবনে, আর এটা কি পুনরুৎপাদনে। আচ্ছা, রেণু উৎপাদন। যে অযৌন জনন পদ্ধতিতে মস, ফার্ন ও ছত্রাক দেহে সৃষ্ট এককোষী রেণু জনিত্রী দেহ থেকে আশেপাশে ছড়িয়ে পড়ে এবং নতুন অপত্য সৃষ্টি করে, তাকে কি বলা হচ্ছে? রেণু উৎপাদন বা স্পোরুলেশন। বোঝা গেল? ওই যে অ্যামিবার যে বহু বিভাজন ছিল, ওটার সঙ্গে কিন্তু এটা একটু মিল আছে, ঠিক আছে? ওই যে অনেকগুলো করে তোর ভেতর অনেকগুলো করে অ্যামিবার তৈরি হয়ে যাচ্ছিল, তাই না? ছোট ছোট একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হয়ে যাচ্ছিল, পরে স্পোরগুলো কি ছড়িয়ে যাচ্ছিল। এখানেও সেমভাবে হবে। দেখ কি বলেছে, যে মানে আগে ব্যাপারটা বলে নিই। হ্যাঁ, একটা গাছ বা গাছের মতো কোনো জীব ভাব, সেটাই কি হচ্ছে আমাদের যেরকম মানে 2n থেকে n হয়ে তারপর সেগুলো মিলিত হয়ে জীব সৃষ্টি হয়, ওরকম হচ্ছে না। এদের n থেকে একটা বিশেষ ধরনের n হচ্ছে, বা 2n থেকে একটা বিশেষ ধরনের 2n হচ্ছে, ঠিক আছে? সেই 2nটা ওই মতো আমরা যেরকম গাছের বীজ পুঁতে দিই, সেরকম ওটার চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক আছে? ছড়িয়ে গিয়ে ওটার থেকে কি হয়? নতুন জীব সৃষ্টি হয়। দেখ তাহলে কি বলছে? ছত্রাকে অযৌন জনন। ছত্রাকে বিভিন্ন রকম গঠনের এবং গমন ক্ষমতাযুক্ত বা গমন ক্ষমতাবিহীন রেণু দেখা যায়, যা উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হয়ে অপত্য ছত্রাক সৃষ্টি করে। তাহলে ছত্রাকে কেমন রেণু দেখা যাবে? রেণু মানে কি? যেটার থেকে বীজের মতো, ঠিক আছে? বীজের মতো, কিন্তু অত জটিল না। বীজটা যেমন 2n থেকে n হয়, আবার n মিলিত হয়ে 2n হয়, ওগুলো না। ডিরেক্ট n থেকে n বা 2n থেকে 2n ওরকম হয়ে কী হবে? ডিরেক্ট গাছ উৎপন্ন, মানে ডিরেক্ট একটা জীব থেকে আরেকটা জীব উৎপন্ন হবে। বুঝা গেল? আচ্ছা, কোথায় গেল রে? এই তো, হ্যাঁ, ছত্রাকের যে রেণুগুলো হয় ওগুলো কি বিভিন্ন ধরনের হয়। কোথাও গমন ক্ষমতা যুক্ত হয়, মানে রেণুগুলো চলতে পারে, কোথাও কোথাও আবার পারে না। বিভিন্ন ধরনের রেণুগুলি হলো চলন ক্ষমতাযুক্ত জুস্পোর, ঠিক আছে? চলন ক্ষমতাবিহীন কি অ্যাপ্লানোস্পোর, যেমন উদাহরণ দিয়েছে কি তোর ইউলোথ্রিক্সে দেখা যায়, ঠিক আছে? পুরু প্রাচীরযুক্ত ক্ল্যামাইডোমোনোস্পোর, যেমন ফাইটোফথোরাতে দেখা যায়। অনুসূত্র খণ্ডী ভবনের দ্বারা সৃষ্ট এককোষী ইউডিয়া ও কনিডিয়া, পেনিসিলিয়াম আর অ্যাসপারজিলাসে দেখা যায়। এগুলো সব কিন্তু মুখস্থ করার জিনিস, বোঝার কিছু নেই। কার দেহে কোনটা দেখা যায়, কার দেহে কোন ধরনের রেণু দেখা যায়, তাই না? স্পোরাঞ্জিয়ামে উৎপন্ন স্পোরাঞ্জিওস্পোর বা রাইজোপাস। মস ও ফার্ন। মসের রেণুধর উদ্ভিদ দেহে রেণুধর কলা থেকে রেণুর সৃষ্টি হয়, ঠিক আছে? ফার্নের রেণুধর উদ্ভিদে রেণুস্থলিতে সম বা বিষম প্রকৃতির বিষম আকৃতির রেণু উৎপন্ন হয়। মস আর ফার্নের উদাহরণ কি বললো প্রথমে? মসের মধ্যে রেণুধর উদ্ভিদ দেহ কি, তারপরে তোর মানে এই জিনিসগুলো যে আছে, এগুলো এখন মুখস্থ রাখতে আসে। এগুলো কি? এগুলো অনেক বড় বড় জিনিস, ঠিক আছে? এগুলো অনেক ডিটেইলে পড়ার জিনিস। এখানে তোদের সিলেবাসে অত কিছু নেই, এখানে জাস্ট উদাহরণগুলো আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে মসের ক্ষেত্রে কি মনে রাখবো? হ্যাঁ, উদাহরণেই ভর্তি। এখানে খুব মানে আমি বলবো কঠিন, সবই পড়বি। মসের রেণুধর উদ্ভিদ দেহের রেণুধর কলা থেকে রেণু সৃষ্টি হয় পড়লাম। এবার কি মসেরটা হয়ে গেল। এবার ফার্নেরটা কি? ফার্নের রেণুধর উদ্ভিদের রেণুস্থলিতে
সম বা বিষম আকৃতির রেণু উৎপন্ন হয়। তাহলে মসের ক্ষেত্রে কি হচ্ছে, রেণুধর কলা থেকে, আর এর ক্ষেত্রে কি হচ্ছে, রেণুস্থলিতে, তাই না? নিচে ছবি দিয়ে দিয়েছে রেণুস্থলীগুলো, দেখ গাছের পাতার মতো দেখতে, যে পাতার নিচে গুটি গুটি হয়েছে ধর, ওটা ফার্নের ওরকম করে উৎপন্ন হয়। ক্ল্যামাইডোমোনোস্পোর দেখ কেমন উৎপন্ন হয়, তারপর স্পোরঞ্জিওস্পোর কেমন, আর কনিডিয়া কেমন পেনিসিলিয়ামের, তাই না? আচ্ছা, তাহলে অযৌন জনন সৃষ্টি হয়ে শেষ হয়ে গেল, তাই না? অযৌন জননেরই একটা বিশেষ পার্ট বলতে পারিস তুই, সেটা হচ্ছে কি অঙ্গজ জনন, ঠিক আছে? তো অঙ্গজ বিস্তার হলো এক বিশেষ প্রকার অযৌন জনন পদ্ধতি যা মূলত উদ্ভিদ দেহে ঘটে। এটি মাইটোসিসের ওপর নির্ভরশীল পদ্ধতি। আচ্ছা, অঙ্গজ জনন বা অঙ্গজ বংশবিস্তার, যে অযৌন জনন মানে কি বলতো, গাছের ডাল কেটে পুঁতে দেওয়া, ডাল কেটে পুঁতে দেওয়া, তারপরে লজ্জাপতির পাতা আমি ফেলে দিলাম, ওটার থেকে নতুন গাছ সৃষ্টি হবে, এরা সব কি হয়ে যাচ্ছে, অঙ্গজ জনন। যে অযৌন জনন পদ্ধতিতে উদ্ভিদ দেহের কোনো অঙ্গ বা তার অংশবিশেষ জনিত্রী উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পুনরায় কি বলছে, পুনরুৎপাদনের দ্বারা নতুন অপত্য জীবের সৃষ্টি হয়, তাকে কি বলছে, অঙ্গজ বংশবিস্তার বলছে। ঠিক আছে, মানে দেহের একটা অংশ আমি ওটা থেকে আমি নতুন গাছ তৈরি করছি, যেমন লজ্জাপতি বলি কেন, আরে কি বলে ওটাকে, পাতার থেকে যে ইয়ে হয়, পাথরকুচি, হ্যাঁ, পাথরকুচির পাতা ফেলে দিলাম আমি, কি হচ্ছে, নতুন গাছ তৈরি হচ্ছে। জবা গাছের ডাল পুঁতে দিলাম, কি হচ্ছে, দেহের একটা অংশ কেটে পুঁতে দিলাম, ওটার থেকে নতুন গাছ সৃষ্টি হয়ে যাচ্ছে, এটা কি হয়ে গেল, অঙ্গজ জনন। অঙ্গজ বংশবিস্তারের বৈশিষ্ট্য, অঙ্গজ জননে একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয়। হ্যাঁ, এটা একদম ঠিক আছে, যে একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয়, ঠিক আছে। এবার কি বলেছে, উদ্ভিদ দেহের দেহাংশ থেকে কেবল মাইটোসিস পদ্ধতির এক্ষেত্রে অপত্য তৈরি হয়। মাইটোসিস ছাড়া আর কোনো দেখা যায় না, এখানে কোনো কোষ বিভাজন দেখা যায় না। প্রকরণ তৈরি হয় না বলে অঙ্গজ জনন বিবর্তন ও অভিযোজনে সাহায্য করে না। এক্ষেত্রে বিশুদ্ধ উদ্ভিদ পাওয়া সম্ভব হয়, কারণ একটা গাছের থেকে আরেকটা গাছ যখন তোর হবে, তখন হুবহু এক হবে, একদম বিশুদ্ধ গাছ হবে, তাই না? আচ্ছা, অঙ্গজ জনন বা অঙ্গজ বংশবিস্তারের প্রকারভেদ। অঙ্গজ জনন দুইভাবে সম্পন্ন হয়, একটা কি প্রাকৃতিক, আর একটা কি কৃত্রিম। জবা গাছের ডাল কেটে পুঁতে দিচ্ছি, এটা কি হয়ে যাবে, কৃত্রিম। পাথরকুচির পাতা নিজে পড়ে গিয়ে গাছের সৃষ্টি হচ্ছে, এটা কি হয়ে যাবে বল, প্রাকৃতিক, তাই না? দেখ, প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার, উদ্ভিদের প্রাকৃতিক উপায়ে অনুকূল পরিবেশে বংশবিস্তার করতে পারে, ঠিক আছে। যেমন মূলের মাধ্যমে, কিছু কিছু উদ্ভিদ যেমন কি মিষ্টি আলু, রাঙা আলু প্রভৃতির মূল অঙ্গজ জননের দ্বারা অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। মানে এই যে মিষ্টি আলু গাছটা, এটার মূল কি হচ্ছে, একে তুই জলের মধ্যে তুই রেখে দিস, ঠিক আছে, বা এমন জায়গায় রাখিস যেখানে জল আছে, দেখবি একটা নতুন গাছ তৈরি হচ্ছে। তাহলে মূল থেকেই কি হয়ে যাচ্ছে, একটা নতুন গাছ তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এক্ষেত্রে উদ্ভিদটি রসালো মূল থেকে অস্থানিক মুকুলের সৃষ্টি হয়। এই অস্থানিক মুকুল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এবার কি বলছে, কাণ্ডের মাধ্যমে, উদ্ভিদের কাণ্ড বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে, যেমন বুলবুলি বা চুপড়ি আলু গাছ, তারপর কি বলছে, ভূনিম্নস্থ কাণ্ড, কার মধ্যে, আদা আলুর যেটা আমরা খাই সেটা কিন্তু ভূনিম্নস্থ কাণ্ড, ঠিক আছে। তারপর কি অর্ধবায়বীয় কাণ্ড, যেমন কচুরি পানা অর্ধেকটা জলে থাকে, অর্ধেকটা বাতাসের জন্য অর্ধবায়বীয় বলা হয়। এগুলো কি হচ্ছে, এই কাণ্ডগুলো পরিবর্তিত হয়ে অঙ্গজ জনন করে থাকে, বোঝা গেল? কচুরি আলু দেখিস না, আলু কি হয়, আলু যেটা আমরা খাই সেটা হচ্ছে আলুর একটা কাণ্ড, ঠিক আছে, সেটার থেকে ছোট ছোট গাছ বের হয়ে যায় মাঝে মাঝে, বর্ষাকালে বিশেষত, তাই না? তো ওটাই কি অঙ্গজ জনন, মানে আলুর একটা অঙ্গ থেকে, কাণ্ড থেকে কি হচ্ছে, যেটা মাটির নিচে থাকে কাণ্ডটা, যেটা আমরা খাই, সেটার থেকেই নতুন আলু গাছের সৃষ্টি হচ্ছে। এবার কি বলেছে, কচুরি পানায় সর্বনিম্ন পাতার কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন এক প্রকার খর্বাকার অর্ধবায়বীয় কাণ্ড জলতলের সঙ্গে অনুভূমিকভাবে বিস্তৃত হয়। এই প্রকার কাণ্ডকে খর্বধাবক বলা হয়। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, খর্বধাবক, ঠিক আছে। এতক্ষণ যা যা পড়লাম এটা একটু বেশি ইম্পর্টেন্ট, খর্বধাবক। ওই নতুন সৃষ্ট কাণ্ডের পর্ব থেকে অস্থানিক মূল, কাণ্ড ও পাতা সৃষ্টি হয়, যা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র উদ্ভিদে রূপান্তরিত হয়, ঠিক আছে। এবার কি পাতার মাধ্যমে কি, পাথরকুচি সবাই জানি, পাথরকুচি উদ্ভিদে পাতার কিনারায় সারি বেঁধে অস্থানিক মুকুল তৈরি হয়। এই মুকুলকে
পত্রাশ্রয়ী মুকুল বলে। এই মুকুল অঙ্কুরিত হয়ে শিশু উদ্ভিদ সৃষ্টি হয়, যা অস্থানিক মূলযুক্ত হয়। এই শিশু উদ্ভিদ জনিত্রী উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন স্বতন্ত্র উদ্ভিদে পরিণত হয়। এবার কি? কৃত্রিম অঙ্গজনন দ্বারা বংশবিস্তার। হর্টিকালচার বা উদ্যান পালন বিদ্যায় অঙ্গজনন দ্বারা বংশবিস্তারের নানা পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ করে নতুন উদ্ভিদ তৈরি করা হচ্ছে, যেমন কি শাখা কলম বা কাটিং। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা কেটে নিয়ে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে মাটিতে রোপণ করলেই তার থেকে কি নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। কে কাটিং বা শাখা কলম বলে, মানে যেটা আমাদের সব থেকে পরিচিত, তাই না? শাখা কলমকে কখনো কখনো কৃত্রিম অক্সিনে, যেমন IBA, NNA প্রভৃতি হরমোনের লঘু দ্রবণে গলিয়ে নিলে দ্রুত কি হয়ে যায়? অস্থানিক মূলের সৃষ্টি হয়। ঠিক আছে, ওই জবার ডালটাকে যদি আমরা একটু অক্সিজেনে চুবিয়ে নিই তাহলে কি হবে? ওটা তাড়াতাড়ি করে মূল তৈরি হবে ওটার থেকে। এটি 3 প্রকারে হয়ে থাকে, যথা মূলের শাখা কলম। দেখ, কমলা লেবু, পাতি লেবু প্রভৃতি উদ্ভিদের মূলের কিছুটা অংশ কেটে নিয়ে মাটিতে রোপণ করলে তা থেকে নতুন বিটপের সৃষ্টি হয়। মানে মূল কেটেই যদি আমি পুঁতে নেই তাহলে আমাদের গাছ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কমলা লেবু, পাতি লেবু। এবার কি? কাণ্ডের শাখা কলম। গোলাপ, আখ, চা, জবা প্রভৃতি উদ্ভিদের কি বলছে? কাণ্ড থেকে 30 থেকে 40 সেন্টিমিটার কেটে নিয়ে রোপণ করলেই তার থেকে মূলের সৃষ্টি হয় এবং ক্রমান্বয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। আর কি? পাতার মাধ্যমে কি? পাথরকুচি, তারপর কি? বেগুনিয়া প্রভৃতি উদ্ভিদের পাতা তির্যকভাবে 2-3টি খণ্ডকে কেটে তা উলম্ব মাটিতে নরমভাবে যদি পুঁতে দেই তার থেকেও নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এবার কি আছে আমাদের কৃত্রিম পদ্ধতির মধ্যে? শাখা কলম গেল। এবার হচ্ছে জোর কলম, মানে জোড়া দিয়ে যেটা করা হয়। একটা গাছ তৈরি হয়, ঠিক আছে, একটা গাছ তৈরি করা হয় বীজের থেকে। সেই গাছটা কেটে নিলাম, পাতা কেটে নিয়ে কি করলাম? একটা ভালো গাছের ওই উপরের অংশটা ওটার সঙ্গে জয়েন করে দিলাম। ঠিক আছে, এটাকে কি বলা হয়? গ্রাফটিং বা জোর কলম বলা হয়। যে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে দুটি ভিন্ন উদ্ভিদের কাণ্ড বা শাখা কেটে জোড়া লাগিয়ে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে কি বলা হয়? গ্রাফটিং বলা হয়। স্টক ও সিয়ন, নিচের যেটা বীজ থেকে উৎপন্ন হবে, যেই গাছের আমরা মূলটা আমরা ব্যবহার করব সেটাকে কি বলবো? স্টক। আর উপরে যেটাকে উন্নত গাছের যেটার ফল আমরা খাবো সেটাকে কি বলবো আমরা? সিয়ন। স্টক আর সিয়নের মাধ্যমে কি হয়? আমাদের একটা মিক্সড গাছ তৈরি হয়। নিচেরটা একটা অন্য গাছ ছিল, উপরেরটা একটা অন্য গাছ। ধর নিচেরটা ছিল তোর এই দেশি গুটি আমের গাছ, এটা কেটে নিলাম, উপরে একটা ল্যাংড়া আমের গাছ, গাছের কাণ্ড থেকে আমি অংশ বসিয়ে দিয়ে নতুন একটা গাছ তৈরি করলাম। তাহলে এই গাছটা কি হয়ে গেল? মিক্সড গাছ হয়ে গেল। নিচের জায়গাটা গুটি, উপরের জায়গাটা কি? ল্যাংড়া, তাই না? তাহলে আমার গুটি আমটা এখানে ভালো হয়, ওই জন্য কি গুটি আমটা এখানে বেঁচে থাকতে পারবে, ওই জন্য নিচের জায়গাটা যেখান থেকে জল টল খেতে পারে ভালো করে, সেটা গুটি আম এখানে এক্সপার্ট, সেই জন্য নিচেরটা আমরা গুটি আমেরটাই রাখলাম, আর ওপরেরটা কি আমরা ল্যাংড়া আমের করে দিলাম, যেটা আমরা খেতে ভালোবাসি, তাই না? দেখ, ওই জন্য উপরেরটা কি হয়? সিয়নটা সবসময় উন্নত হয়। আর স্টকটা কি হয়? স্টকটা হচ্ছে পরিবেশের সঙ্গে মানানসই, যেটা সেরকম হয়। সাধারণত দুটি নিকট সম্পর্কের ক্যাম্বিয়ামযুক্ত কষ্টাল দ্বিবীজপত্রী উদ্ভিদের গ্রাফটিং করানো হয়। কার করানো হয়? নিকট সম্পর্কের হতে হবে, আর কি? ক্যাম্বিয়ামযুক্ত কষ্টাল দ্বিবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, কষ্টাল মানে কাঠ জাতীয়, দ্বিবীজপত্রী মানে তো জানিস দুটা বীজপত্র থাকে যার, তাই না? যে গাছের ওপরের অংশ কেটে ফেলে কাণ্ডের মূল অংশটি গ্রাফটিংয়ের ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? স্টক বলা হয়। মানে নিচেরটাকে স্টক বলছে। পক্ষান্তরে যে উন্নত অভিপ্রেত উদ্ভিদের শাখাটি এই কাণ্ডের সাথে জোড়া লাগানো হয় তাকে কি বলা হয়? সিয়ন বলা হয়। মানে উপরের উন্নত গাছটাকে আমরা কি বলবো? সিয়ন বলবো, নিচেরটাকে আমরা বলবো স্টক। এই স্টক সিয়নও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুটি উদ্ভিদের সংবহন কলা সংযোগ সৃষ্টি হয় এর মূল লক্ষ্য। তাই স্টক ও সিয়ন অংশের কাণ্ডের ভাস্কুলার ক্যাম্বিয়াম নামক ভাজক কলাগুলি সংযুক্ত হলেই তার থেকে নতুন সংবহন কলা তৈরি হয়, যা জোর কলম পদ্ধতিতে নতুন উন্নত উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া সফল করে। গ্রাফটিং দ্বারা রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি, বেটে গাছে ফল চাষ এবং কি সৌন্দর্যায়ন করা প্রভৃতি কাজ করা হয়ে থাকে। মানে বেটে গাছেও ফল তৈরি হয় তোর, ঠিক আছে? দেখবি এই সব গাছগুলো যে হয়, ছোট ছোট গাছ হয়, ছোট ছোট গাছেই ফল হয়, ওই জন্যই বলছে বেটে গাছেই ফল তোর তৈরি হয়ে যাবে।
যেমন কি আপেল, বুগানভেলিয়া, আম, তারপরে গোলাপ, ক্যাকটাস, টমেটো, তরমুজ, শসা প্রভৃতি। বোঝা গেল? দেখ এখানে কি বলেছে, ধান, গম, নারকেল প্রভৃতি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে কি ক্যাম্বিয়াম কলা থাকে না, সেজন্য নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি হয়ে দুটি ভিন্ন উদ্ভিদের সংযোজন করা যায় না। ঠিক আছে, তাই জোড় কলম সম্ভব নয় একবীজপত্রীদের ক্ষেত্রে। বোঝা গেল? একবীজপত্রীর ক্ষেত্রে তাহলে কেন সম্ভব নয়? কারণ তাদের মধ্যে জাইলেম ফ্লোয়েম তৈরি হচ্ছে না, ক্যাম্বিয়াম কলা থাকে না। ঠিক আছে, এবার কি বলেছে, অণুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন। যে কৃত্রিম জনন পদ্ধতিতে, এই যে এটা হচ্ছে কি সবচেয়ে উন্নত কৃত্রিম পদ্ধতিগুলোর মধ্যে এটা সবথেকে উন্নত। অণুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন, যে কৃত্রিম জনন পদ্ধতিতে কলা বা কোষ প্রতিপালন করে নতুন পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয় তাকে কি অণুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন বলা হয়। মাইক্রো শব্দের অর্থ কি ক্ষুদ্র, আর প্রোপাগেশন শব্দের অর্থ কি বংশবৃদ্ধি। ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদের মূল কাণ্ড বা পাতার ছোট্ট একটা টুকরো কেটে নিয়ে উপযুক্ত কর্ষণ মাধ্যম বা কালচার মিডিয়ামে রেখে বিভাজিত হতে দিলে তা অপত্য উদ্ভিদের সৃষ্টি করে। একে এই কোষের বিশেষ ধর্মটাকে কি বলা হয়, টোটিপোটেন্সি। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট এই লাইনটা। টোটিপোটেন্সি ধর্মের জন্য কি হচ্ছে, যে কোনো কলাকোষে সম্পূর্ণ উদ্ভিদ তৈরি করতে পারে। একটা মানে যে কোনো জায়গার কলাকোষ দিয়েই আমি কি করছি, গোটা উদ্ভিদ তৈরি করে দিতে পারছি। যেমন যে পুনরুৎপাদনে যেরকম ছিল, তাই না, যে মানে খণ্ডীভবনেও ছিল, খণ্ড খণ্ড হয়ে যাচ্ছিল, ওটার থেকে পুরো একটা জীব তৈরি হয়ে যাচ্ছিল। এখানে জাস্ট একটা তোর কোষ লাগবে, আরও ছোট অংশ দিলেই, তোর যে কোনো একটা কোষ দিলেই বা যে কোনো একটা টুকরো দিলেই ওটা বিভাজিত হয়ে পুরো একটা উদ্ভিদ তৈরি করে ফেলতে পারছে। এই যে বিশেষ ক্ষমতাটা, যে একটা কোষ থেকে গোটা উদ্ভিদ তৈরি হয়ে যাচ্ছে, একে কি বলা হয়, টোটিপোটেন্সি। বোঝা গেল? আচ্ছা, এবার কি বলছে, পদ্ধতি। উদ্ভিদের ছোট একটি কলাখণ্ড বা এক্সপ্ল্যান্ট যেটাকে বলে, সেটাকে কর্ষণ মাধ্যমে রাখা হয়। এই কর্ষণ মাধ্যমে শক্তির উৎস রূপে কী কাজ করে, সুক্রোজ। ঠিক আছে, সুক্রোজ একটা কি শর্করা। এছাড়া বৃদ্ধি নিয়ন্ত্রক রূপে কৃত্রিম হরমোন যেমন অক্সিন, সাইটোকাইনিন প্রভৃতি বিভিন্ন পরিপোষক ব্যবহৃত হয়। প্রথমে একগুচ্ছ অবিভেদিত কোষ বা ক্যালাস সৃষ্টি হয়, তারপরে বিভেদিত হয়ে বিভিন্ন কলার সৃষ্টি হয় এবং অসংখ্য এমব্রিয়য়েড সৃষ্টি করে। ঠিক আছে, মানে প্রথমে একটা কোষ থেকে কি একগুচ্ছ কোষ তৈরি হয়ে যাবে, অনেকগুলো কোষ তৈরি হয়ে যাবে উপযুক্ত কর্ষণ মাধ্যমে। মানে আমি হরমোন দিচ্ছি, যেই হরমোনগুলো লাগবে হরমোন দিচ্ছি, খাবার দিচ্ছি, সব কিছু দিয়ে টোটিপোটেন্সি ধর্মের জন্য একটা কোষ থেকে ভালো একটা অনেকগুলো কোষের একটা দলা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, ওই দলা থেকে পরবর্তীকালে কি হয়ে যাচ্ছে, বিভেদিত হবে। বিভেদিত মানে কি, একটা সিম্পল জিনিস থেকে একটা জটিল জিনিস তৈরি হওয়াকে বিভেদিত হওয়া বলে। মানে কোষগুচ্ছ থেকে কোথাও ডাল, কোথাও পাতা, কোথাও তোর মূল সৃষ্টি হওয়ার যে বিভিন্ন তোর ইয়েগুলো, মুকুলগুলো তৈরি হবে, তাকে কি বলবো আমরা, বিভেদন। আচ্ছা, ক্রমে তা বিভেদিত হয়ে তাহলে এই যে কলার যে গুচ্ছটা তৈরি হলো, এগুলোকে আমরা আলাদা আলাদা করে টুকরো করলাম, টুকরো করে কি হচ্ছে, ক্রমে তা বিভেদিত হয়ে অপত্য চারা উদ্ভিদ বা প্ল্যান্টলেট সৃষ্টি হয়। ঠিক আছে, সুবিধা, এই পদ্ধতিতে কি পছন্দ মাফিক ভ্যারাইটির দ্রুত বংশবিস্তার ঘটানো যায়। যেহেতু একটা কোষের থেকে অনেকগুলো কোষের দলা তৈরি হয়ে যাবে, সেটাকে আমি কেটে টুকরো টুকরো করে আলাদা আলাদা করে পুঁতে দেবো, আলাদা আলাদা করে গাছ তৈরি হয়ে যাবে, তাই না? সেই জন্য কি অল্প সময় আমার কি প্রচুর সংখ্যক উদ্ভিদ তৈরি হয়ে যাবে। জবা গাছেরও যদি আমি ডাল পুঁততে বলি, একটা গাছ থেকে আর কতগুলো ডাল পুঁততে পারবো, তাই না? কিন্তু এই পদ্ধতিতে আমি অনেক পারবো, আমরা ভাবতেও পারছি না কত। ঠিক আছে, হ্যাঁ, আরও বেশি পারা যাবে, হাজার লক্ষও পারা যাবে। কলাকর্ষণের সমবৈশিষ্ট্য সম্পন্ন রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি সম্ভব। এর দ্বারা কি বন্ধা উদ্ভিদেরও বংশবিস্তার ঘটানো সম্ভব। যেটা নর্মালি বংশবিস্তার করে না, তাদেরও আমি কোষ নিয়ে কি করতে পারবো, নতুন উদ্ভিদ তৈরি করে দিতে পারবো। ঠিক আছে, অঙ্গজনন বংশবিস্তারের সুবিধা। স্বল্প সময়ে অনেক অপত্য সৃষ্টি হয়। কলা, গোলাপ প্রভৃতি উদ্ভিদে যৌন জনন হয় না। এই ক্ষেত্রে একটি নতুন উদ্ভিদ সৃষ্টির উপায় হলো কি, এই পদ্ধতি অঙ্গজনন। আর অসুবিধা কি, এক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না, তাই অভিযোজন ক্ষমতা কম হয়, অসংখ্য অপত্য সৃষ্টি হয় বলে উদ্ভিদের পুষ্টির অভিযোজন জনিত লক্ষণ প্রকট হয়। আচ্ছা, হ্যাঁ, এটুকুই থাকবে। এবার আমরা একবার কি পড়লাম একবার বলে নিই। ঠিক আছে, আমরা কি পড়লাম,
জননের ধারণা, ঠিক আছে, একটা জীব থেকে আরেকটা জীবের সৃষ্টি। এর মধ্যে আমরা কি পড়লাম? অযৌন জনন আর যৌন জনন। অযৌন জনন মানে কি? যেখানে ওই তোর 2n থেকে n আবার n মিলিত হয়ে 2n যে হওয়া, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড যে হওয়া, সেটা ছাড়াই যখন তোর একটা জনিত্রী জীব থেকে আরেকটা জনিত্রী জীব তৈরি হয় তাকে কি বলবো আমরা? অযৌন জনন। আর যেটা ওটার কাজে লাগে সেটাকে আমরা বলবো যৌন জনন, তাই না? যে 2n থেকে n, যেটা আমাদের ক্ষেত্রে হয় 2n থেকে n তৈরি হয়, n মিলিত হয় আবার 2n তৈরি হয়, সেটা হচ্ছে যৌন জনন। এবার অযৌন জনন আমরা ডিটেইলে পড়লাম কয়েকটা পদ্ধতি, ঠিক আছে? কি কি ছিল অযৌন জননের মধ্যে? আচ্ছা, আগে বৈশিষ্ট্যগুলোই বলিনি। বৈশিষ্ট্য কী ছিল? একটা মাত্র জনিত্রী জীবের থেকেও সৃষ্টি হয়, তাই না? তারপরে কি ছিল? এটার মধ্যে কোনো ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় না, যেহেতু মিওসিস ঘটে না সাধারণত। তারপরে তোর দুটা আলাদা আলাদা জীবের গ্যাম বা আলাদা আলাদা গ্যামেটের মিলনও হচ্ছে না, যে তোর বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটবে, তাই তো? তাই এখানে কি হচ্ছে? যে কোনো বৈশিষ্ট্যের মিক্সচার ঘটছে না, মানে জনিত্রী জীবের সঙ্গে একদম হুবহু একরকম তৈরি হচ্ছে। অভিযোজন অভিব্যক্তিতে এই অযৌন জননের ভূমিকা নেই। এবার কয়েকটা উদাহরণ পড়ে নেই আমরা। উদাহরণ কি কি পড়লাম? আমরা দেখলাম কি অ্যামিবার দ্বিবিভাজন দেখলাম, অ্যামিবার তারপরে কি বহু বিভাজন বা স্পোরুলেশনও দেখলাম, তাই না? তারপর কি দেখলাম? প্লাজমোডিয়াম দেখলাম, তাই তো, সাইজন্ট আর স্পোরন্ট। এবার কি কোরকোদ্গম দেখলাম, ইস্ট আর হাইড্রা। উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোরকোদ্গম মানে কি? একটা ওই গুটলির মতো সৃষ্টি হচ্ছিল দেহের বাইরে, সেটার থেকে নতুন জীব সৃষ্টি হচ্ছিল ইস্ট আর হাইড্রাতে। এবার কি দেখলাম? খণ্ডীভবন। আর কি দেখলাম? পুনরুৎপাদন। খণ্ডীভবনে কি হচ্ছিল? একটা জীব খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন টুকরা হচ্ছিল, টুকরার থেকে প্রত্যেকটা টুকরার থেকে নতুন নতুন জীব সৃষ্টি হচ্ছিল, এটা কি? খণ্ডীভবন। অনেকটাই একই রকম কি ছিল? পুনরুৎপাদন, তাই না? পুনরুৎপাদন বা মরফ্যালিক্স। কিন্তু টিকটিকির ক্ষেত্রে যেটা দেখা যায় ওটাকে কিন্তু আমরা পুনঃস্থাপন বলা হয়, পুনরুৎপাদন বলা হয় না, কারণ লেজের থেকে টিকটিকি হচ্ছে না, শুধু টিকটিকির থেকে একটা লেজ তৈরি হচ্ছে। যেমন এপিমরফোসিস, এটাকে কি বলা হয়? এপিমরফোসিস। আচ্ছা, তারপরে চ্যাপ্টা ক্রিমিও দেখলাম উদাহরণে এখানে, তাই না? পুনরুৎপাদনে। এবার কি রেণু উৎপাদন দেখলাম, ছত্রাক, মস, ফার্ন এদের ক্ষেত্রে। এবার কি অঙ্গজ জননের মধ্যে কি দেখলাম? গাছের যেটা করি আমরা, গাছের ফুল থেকে যেটা সৃষ্টি হয়, ফুল ফল সৃষ্টি হয় যেটা, সেটা গাছের যৌন জনন। আর যেটা ডাল পুঁতে করি বা গাছের ওই গ্রাফটিং করে করি বা টিস্যু কালচার করে করি, ওটা কি হয়ে যাচ্ছে? তো অঙ্গজ জনন। অঙ্গজ জনন এক প্রকার অযৌন জনন, তাই না? ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক।